হ্যালো দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছি? আমরা অবশ্যই ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছো? কাউকে জিজ্ঞেস না করে বুঝলাম তোমরা ভালো আছো, কারণ এই বয়সে ভালো থাকাটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, যদি কেউ ভালো না থাকা হয় তাহলে একটু নিজের প্রতি খেয়াল রাখবে, তাহলে ভালো থাকবা। তো আজকে আমরা কি শিখবো? গতানুগতিক নিয়মে আমরা ব্রহ্মপুত্রের গতানুগতিক শিখেছি। আজকে আমরা শিখবো অবশ্যই টলেমির উপপাদ্য। এটা অ্যানাদার একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। তো টলেমির উপপাদ্যটা কেমন ছিল? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। এটা কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ বৃত্তের অভ্যন্তরে যদি আমরা একটা চতুর্ভুজ নেই, এই চতুর্ভুজের দুটো কর্ণ দ্বারা যে আয়তক্ষেত্র গঠিত হবে তার বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির যোগফলের সমান। আয়তক্ষেত্র মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজটা পাবো, এই চতুর্ভুজের দুটো কর্ণের সমন্বয়ে একটা আয়তক্ষেত্র গঠন করলে যে ক্ষেত্রফল হবে, ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের সাহায্যে গঠিত যে আয়তক্ষেত্র এর সমষ্টির সমান হবে। তাহলে আমরা প্রথমে তথ্যটা জেনে নিলাম। প্রশ্নটা পরীক্ষাতে থাকবে, এটা উপপাদ্য 12। প্রশ্নটাই হচ্ছে টলেমির উপপাদ্য। টলেমির উপপাদ্য। তাহলে টলেমি কি বলছে? বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। তাহলে সুন্দর করে একটা বৃত্ত নিতে হবে। তাহলে আমরা একটু বাঁকা টাকায় হয়ে গেল, অসুবিধা নেই। কল্পনাতে নিয়ে নেওয়া যে এটা বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ হয়নি, এখন বৃত্ত হলো। এখন চতুর্ভুজ আমরা কল্পনা করে নিব। এটা একটু ছোট হবে, এটা বড় হবে, তারপরে এখানে আমরা একটু গুরুত্ব দিয়ে করব কাজটা। যে আমরা যখন এখানে নামটা দিচ্ছি, ধরো যে এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে এ বি সি ডি হচ্ছে তোমার বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। সবসময় মনে রাখবে যেখানে বিসি বাহুটা একটু ছোট হবে, এর পিছনে একটা কারণ আছে। কারণটা এখনই ভেঙে দেই। এই এসি যখন আমরা যোগ করব, তখন তোমরা খেয়াল করবে এখানে যে কোণটা উৎপন্ন হবে, এই কোণটা যেন সিএডি কোণ থেকে ছোট হয়। এটা আমরা খেয়াল রাখবো। এখানে বিএসি কোণটা সিএডি কোণ থেকে যেন ছোট হয়, এইভাবে আমরা চতুর্ভুজটা অঙ্কন করব। তাহলে আমাদের প্রমাণ করতে একটু ইজি হবে। তাহলে এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। তাহলে এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। এখন এই তথ্য অনুযায়ী আমরা বিশেষ নির্বাচনটা যদি দেই, হ্যাঁ, বিশেষ নির্বাচনটা এই জায়গাতে লিখে ফেলি ছোট্ট করে। তাহলে প্রথমে কি লিখবো? মনে করি এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। মনে করি এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। ইহার এসি ও বিডি দুইটি কর্ণ। ইহার এসি আর বিডি হচ্ছে দুটি কর্ণ। এরপরে বিপরীত বাহুগুলোকে আমরা কর্ণ এবং
বিপরীত বাহুগুলো যথাক্রমে। বিপরীত বাহুগুলো কি দেখতে পাচ্ছি আমরা? যদি আমরা AD ধরি তাহলে এখানে বিপরীত বাহু BC পাবো, তাহলে লিখে দিলাম AD, BC। এবং আরেকটা ধরি AB, CD। তাহলে প্রথমে বলে নেওয়া হলো ABCD বৃত্ত অন্তর্লিখিত একটি চতুর্ভুজ, এর দুটি কর্ণ AC আর BD এবং বিপরীত বাহুগুলো যথাক্রমে আমরা ধরে নিলাম এখানে কি কি AD আর BC, আর এখানে AB আর CD বিপরীত বাহু। কি টলেমির তথ্য অনুযায়ী কি প্রমাণ করতে হবে? তাহলে আমরা বলতেছি প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, তার মানে AC * BD, এটা ভালো করে খেয়াল রাখবা। AC * BD কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র AC * BD। AC দৈর্ঘ্য আর BD হয়তো প্রস্থ মিলে যে একটা আয়তক্ষেত্র গঠিত হবে। আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই বিপরীত বাহুগুলো, যে দুটো বিপরীত বাহু ধরা হয়েছে লাইন AD * BC, এই আয়তক্ষেত্র, এই দুই বাহুর সমন্বয়ে যে আয়তক্ষেত্র গঠিত হবে AB * CD, এই দুটার আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এটাই হচ্ছে কি টলেমির উপপাদ্য। টলেমির উপপাদ্য কি? বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের AC আর BD কর্ণের সমন্বয়ে যে আয়তক্ষেত্র গঠিত হবে, ওই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমন্বয়ে যে আয়তক্ষেত্র গঠিত হবে তাদের সমষ্টির সমান। এটাই ছিল টলেমির উপপাদ্য। ওকে, খুবই পরীক্ষা আসছে কত গুরুত্বপূর্ণ তোমরা এখন নিজেরাও কিন্তু ফাইন্ড আউট করতে পারো। কারণ কোনো টেস্ট পেপার যদি যার বাসায় আছে একটু খেয়াল করে দেখবা যে হায়ার ম্যাথে এটা কি পরিমাণ পরীক্ষাতে আসে। জ্যামিতি মানে টলেমির উপপাদ্য। তাহলে এখন আমরা এইভাবে সাইড করে প্রমাণটা করে ফেলি। এই পাশে লিখব, আর ধরে নাও যে এই পাশে লিখব, দুই পাশে দিয়ে আমরা কাজটা করব। তাহলে এখানে হচ্ছে প্রমাণ, অঙ্কনের দরকার নেই, প্রমাণ। ওকে, প্রমাণে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে বলেছি যে BAC কোণটাকে CAD কোণ অপেক্ষা ছোট ধরে নিয়ে CAD থেকে BAC সমান করে DAP আঁকি। এর কথা অর্থ হলো দেখা যাচ্ছে এই কোণটা এটা থেকে বড়, এজন্য কি করা হয়? প্রথম কাজ হলো CAD থেকে এই BAC কোণের সমান করে একটা কোণ এঁকে নেব। এটার নাম দেওয়া হয়েছে এখানে P। তাহলে এখন তুমি এমনিতে বুঝতে পারবা যে এই দুটো কোণ কিন্তু সমান, এই দুটো কোণ সমান, অর্থাৎ BAC কোণ সমান সমান DAP কোণ, মানে সমান করে আঁকা হয়েছে। এটাই কিন্তু এখানে বর্ণনায় লেখা হয়েছে যে BAC কে কোণ DAC অপেক্ষা ছোট ধরে নিয়ে A বিন্দুতে AD রেখার সাথে DAP কোণ সমান সমান BAC আঁকি, যেন তা AP রেখা BD কর্ণকে P বিন্দু ছেদ করে। দেখ ভাষাটা নিজে নিজে তুমি দিয়ে দিলে। হ্যাঁ, কোণ BAC কে কোণ CAD অপেক্ষা ছোট ধরে নিয়ে এবার বলাই হয়েছে AD রেখার সাথে একবারে বলে দিতে পারো কোণ DAP সমান সমান কোণ BAC আঁকি, যা কর্ণ BD কে P বিন্দুতে ছেদ করে। সুন্দর করে জায়গাটা তুমি লিখে ফেললা। হ্যাঁ,
আচ্ছা, কোন বিডি কে পি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বলে দিয়েছি যে এখানে ডিএপি আর বিএসি কি সমান, ডিএসি আর পিএপি সমান। যেহেতু আমরা এখানে পেয়ে গেলাম কোণ বিএসি সমান সমান কোণ ডিএপি, এটা তো আমরা অঙ্কন করলামই, হ্যাঁ এটাকে অঙ্কন করেছি। বা উভয় পক্ষের সাথে সিএপি বা পিএসি যোগ করে পাই, কি যোগ করব সিএপি, কোণ বিএসি যোগ কোণ সিএপি, ডিএপি যোগ সিএপি। এখানে একটু টেকনিক থাকবে যে আমি এটার সাথে এই মাঝের কোণটা যোগ করছি, এটার সাথে মাঝের কোণটা যোগ করছি, এটা তুমি কি পেয়ে গেলা। তাহলে যখন আমি এটা যোগ করলাম তাহলে এখানে পেয়েছো তোমার এই কোণটা যেটাকে বলা হয় ডিএপি, তুমি এখানে বলতে পারবা কোণ বিএপি কোণ পেয়ে গেলা। আর এখানে তুমি যখন এটার সাথে যোগ করছো তাহলে তুমি এটা পেয়ে গেছো, যেটাকে আমরা বলতেছি ডিএসি কোণ। তাহলে খুব সহজে পেয়ে গেল যে এই বিএসি কোণের সঙ্গে যখন আমরা মাঝের ছোট্ট কোণটা যোগ করলাম তাহলে লিখতে পাবো বিএপি কোণ। আবার এটার সঙ্গে যখন মাঝেরটা যোগ করি তখন ডিএসি লেখা যাবে। এমনি দেখলে বুঝবা যে হ্যাঁ এটা লেখা পসিবল। যদি আমাদের একটু আলাদা কালার পেন থাকতো তাহলে আরো একটু বেশি 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 সুবিধা হতো। হ্যাঁ ওকে, কোনো সমস্যা নেই। এখন তোমার মূল কাজ কিন্তু কমপ্লিট। আমরা বিএপি আর পেলাম সিএডি বা ডিএসি পেলাম। এই জায়গাটুকু তোমার কি নরমাল। হ্যাঁ এখন আমাকে মনে রাখতে হবে কোনটা, এখন হলো সবচেয়ে বড় বিষয় যে তোমার ত্রিভুজগুলো ধরা। এখন যদি আমি দুটো ত্রিভুজ সদৃশ করে প্রমাণ করার জন্য তথ্যগুলো যদি এখানে ধরতে পারি তাহলে টলেমি তোমার কাছে ডাল ভাত। যেমন এইটা এটা কিন্তু একদম ইজি, যে প্রদত্ত তথ্য অনুযায়ী সুন্দর করে বিষয় নির্বাচন, এরপরে আমরা প্রমাণে অল্প একটু তথ্য দিলাম। এখন আমরা দুটো ত্রিভুজ ধরে নেব। এই দুটো ত্রিভুজটা হচ্ছে আমাদের আসল, কারণ এখানে নাম এ বি সি ডি না দিয়ে অন্য নাম থাকতে পারে। হ্যাঁ এই জন্য আমাদের দুটো ত্রিভুজকে খুব সুন্দর করে ধরে নেব। আমরা কোন দুটো ত্রিভুজকে ধরবো দেখো, এবিপি এসিডি। খেয়াল করো এবিপি, তার মানে আমাকে বুঝতে হবে যে এই যে এই ত্রিভুজটার কথা বলা হয়েছে এবিপি, আর এদিকে এসিডি এই পুরো ত্রিভুজটার কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে যদি ফাইন্ড আউট করে নেই, যদি একটা আলাদা কলম থাকতো ভালো হতো। তাহলে আমরা ধরে নিয়েছি এখানে এই ত্রিভুজটা ভালো করে মনে রাখতে হবে এবিপি এই ত্রিভুজ, আর হচ্ছে এসিডি এই ত্রিভুজ। এবিপি আর হচ্ছে এসিডি। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি তথ্য তোমার সমান এটা তোমাকে আমি খেয়াল করতে হবে, কি জিনিস তুমি পেয়েছো। তাহলে প্রথমে এই দুটোর মধ্যে তুমি দেখতেই পাচ্ছ এই যে এডি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান এখানে বি কোণ আর এই সি কোণ কিন্তু সমান। আগে তোমাকে এইভাবে ফাইন্ড আউট করতে হবে, এডি চাপের উপর দণ্ডায়মান এখানে বি কোণ আর সি কোণটা সমান। তাহলে এটাই শুধু নাম দিচ্ছ যে এডি চাপের উপর দণ্ডায়মান এ বি ডি না বলে এ বি বি কোণ আর সমান সমান এ সি ডি কোণ। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ লিখে ফেললাম। তাহলে ত্রিভুজ নিলাম আমরা এ বি পি ও ত্রিভুজ এ সি ডি। এই দুটো ত্রিভুজের মধ্যে আর কি কি তথ্য, ফার্স্ট এই দুটো নেওয়া হলো। কোন দুইটা আমরা বলতেছি কোণ এ বি পি সমান সমান কোণ এ সি ডি। সাইড নোট দিয়ে দিতে পারো, এডি চাপের
উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ। তাহলে একটাই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো কি হবে? পরস্পর সমান। তাই বলা হয়েছে এবিপি কোণ আর এসিডি কোণ সমান। আর কি সমান বলতে পারি? তাহলে আমরা নিলাম এবিপি আর এসিডি সমান। আচ্ছা, এবার খেয়াল করো, যখন আমরা বলতেছি এবিপি তখন এখানে একটা কোণ পাওয়া যাচ্ছে, এটা দেখো এই কোণটা। আর এসিডি তখন কোন কোণ পাওয়া যাচ্ছে? এই কোণটা, যেটা আমরা অবশ্যই এখানে প্রমাণ করে রাখছি। অর্থাৎ আমরা কি বলতে পারবো? বিএপি কোণ সমান সমান ডিএসি কোণ। দেখো এখানে সব কিছু তোমার লেখাই আছে, এই কারণেই এই কাজটা করা। তাহলে মনে থাকবে, যখনই দুটো ত্রিভুজের মধ্যে দুটো কোণ আমরা পেয়ে যাই সমান, অবশিষ্ট কোণ 100% কি হবে? সমান হবে। কারণ এটা সদৃশ কোণে হওয়ার কি শর্ত? তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে এখান থেকে লেখা হচ্ছে এবং অবশিষ্ট। অবশিষ্ট মানে কি? তাহলে তুমি নিয়েছো এই কোণ আর নিয়েছো এই কোণ, তাহলে বাকি থাকবে কোনটা? দিস। এই কোণটা তোমার বাকি থাকবে আর এটার মধ্যে এই কোণটা বাকি থাকবে। এই দুটো কোণ তোমার অবশ্যই সমান। তাহলে আমরা বলতেছি অবশিষ্ট কোণ এ পি বি সমান সমান, ওদিকে বলতে পারবা অবশিষ্ট কোণ এডিসি। তাহলে যখনই একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটা ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান হয়ে গেল, তখন আমরা কি বলতে পারবো? ত্রিভুজ দুটি সদৃশকোণী। তাহলে এটা আমাদের সিম্পল বিষয়। হ্যাঁ, এই সিম্পলের সঙ্গে একটু আমাদের মিল রাখতে হবে, বিশেষ বিবেচনার দরকার নেই। প্রমাণ করতে হবে, এটা থাক, মাথার মধ্যে থাকলো। আমরা তাহলে যেহেতু অবশিষ্ট দুটো কোণ সমান হবে, তাহলে এখানে বলে দিলাম অতএব ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিডি সদৃশকোণী, তাই সদৃশ। যখনই সদৃশ হলো তখন তোমাদের একটা ভালো তথ্য ক্লাস 8 থেকে কিন্তু আমি শিখে আসতেছি যে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে কি লেখা হয়? তার অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান। তোমার প্রশ্ন হবে কোন অনুরূপ বাহুগুলো আমি এখন নিব? সমান সমান কোণের বিপরীত বাহুগুলোকে অনুরূপ বাহু বলা হয়। সমান সমান কোণের বিপরীত বাহুগুলোকে অনুরূপ বাহু বলা হয়। তাহলে সমান সমান কোণ, তুমি যদি সাইডে একটু ডিসিশন নিয়ে নাও যে এখানে আমি যদি এটার ক্ষেত্রে ধরি, তাহলে এখানে বি কোণ আর সি কোণ কাটা, তাহলে এখানে তোমার থাকবে সরাসরি এপি, আর এখানে সি কেটে যাবে বাবা এপি বাই এডি। এরপরে যদি এটাকে বলো এ এ কাটা, তাহলে বিপি বাই সিডি। আরেকটা কি পাবা? এখানে যদি আমাদের পি চলে যায়, ডি চলে যায়, তাহলে আমরা এবি বাই এসি পাবো। এবি বাই এসি পাবো। তো বড় জোর আমরা কি করব? এই তিনটা জিনিসের সাইডে নিয়ে কোন দুটো আমরা কাজে লাগাবো সেটা ডিপেন্ড করবে এই প্রমাণের দিকে লক্ষ্য করে, যে কোন দুইটা অনুপাত, তিনটা অনুপাত না নিয়ে কোন দুই অনুপাতটা নিলে যেটা আর্জন করার ফলে এগুলোর মধ্যে কিছু খুঁজে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা পাচ্ছি? তাহলে যদি আমরা এই দুটো নিয়ে নিই, তাহলে এবি ইনটু সিডি পাবো। যেখানে আছে এবি ইনটু সিডি, অর্থাৎ এই দুইটা যদি আমরা এই দুটো নেই, তাহলে এপি আর এডির কোনো কাজ নেই। এপি আর হচ্ছে এডির কোনো কাজ নেই, এখানে এপি আর এডি যে হবে না। তাহলে আমাদের আছে কোনটা? এবি ইনটু সিডি আছে, আর এডি ইনটু বিসি। তাহলে এডির সঙ্গে বিসি কিন্তু আমাদের সম্পর্ক এখানে পাচ্ছি না, আমরা একটা বিসি নেইনি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা বাদ দিয়ে আমাদের কি থাকলো? বিপি বাই সিডি সমান সমান এবি বাই এসি। কিন্তু একবার তো মনে রাখাটা কঠিন, তাই আমরা তিনটা নিয়ে পরে বলে দিতে পারি যে এখানে পেলাম বিপি ডিভাইডেড বাই পেলাম আমরা সিডি, বিপি আর সিডি অনুপাত সমান এবি আর এসি সমান। বা এখানে তাহলে কি লেখা যাবে? চোখ বন্ধ করে লিখতে পারবা
এসি ইন্টু বিপি সমান সমান এবি ইন্টু সিডি, এটা হলো এক। এই তাহলে তোমরা কিন্তু একটা পর্ব কিন্তু প্রায় কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, আমরা সুন্দর করে নিয়ে জাস্ট দুটা ত্রিভুজ ধরে নিয়ে সদৃশকে প্রমাণ করে আমরা একটা তথ্য পেয়ে গেছি। এবার আমাদের আর দুটো তথ্য আমাদের থাকবে, যেটা আমাদের মনে রাখতে হবে কোন দুটো ত্রিভুজ আমরা ধরে নেব। তার পরবর্তী ত্রিভুজ দুটো হচ্ছে এবিসি আর এপিডি। এবিসি এপিডি, তাহলে এগুলো একটু পরিষ্কার করে নেই, কারণ মাথায় তো না হলে আওলাই যাবে। এবার না হচ্ছে এপিডি আর এবিসি। তাহলে এবার তোমার খেয়াল রাখতে হবে এই এবিসি মানে এইটা, যেখানে এই কোণটা আছে, আর একটা হচ্ছে আমাদের এপিডি, এইটা। মাথায় নিয়ে নাও, তাহলে আমাদের বুঝতে হবে এইটা এই দুটো ত্রিভুজ। হ্যাঁ, এ বি সি আর হচ্ছে এবিডি। তো থাক বন্ধু করা, আমরা বুঝে নিলেই হবে। আমরা ত্রিভুজ দিলাম এবার এ বি সি, এটা পরিষ্কার করে দেই। আমরা এইভাবে ডিরেকশন দিলেই হবে। আমরা দিলাম এ ত্রিভুজ, দিলাম এটা। তাহলে এই দুটো ত্রিভুজকে এখন সদৃশ করে প্রমাণ করলে আমরা বিপরীত বাহু অনুপাতগুলো পাবো। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে এখানে বিসি পাবো, এখানে এডি পাবো, আর কি পাবো, এখানে এসির সঙ্গে এবি পাওয়া যাবে। হ্যাঁ, যাক, যা পাওয়ার একটা কিছু পাবো। তাহলে এবার ত্রিভুজ দুটোর নাম কি, এবিসি আর এপিডি। যদি মনে রাখতে পারি তাহলে এবিসি আর এপিডি, এই দুটো ত্রিভুজকে আমরা মনে রাখবো। এখন দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কিভাবে আমরা সদৃশ নিয়ে প্রমাণ করতে পারি। তাহলে এখন বলা হচ্ছে আবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এপিডি, এই দুটো ত্রিভুজের মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে ফার্স্ট তোমার যেটা জানা আছে সেটা তুমি আগে লিখে নাও। তুমি জানো দুটো ত্রিভুজের মধ্যে এই যে কোণ দুটো সমান করা হয়েছে, অঙ্কন করে নেওয়া হয়েছে এই দুটো, এই যেখানে দেওয়া ছিল ডিএপি আর বিএসি সমান। তাহলে এখানে প্রথম যেটা করলা তুমি যে বিএসি কোণ সমান সমান ডিএপি কোণ, কি করেছিল, এগুলা অঙ্কন করা হয়েছিল, এই জন্য এটা সমান। যেটা জানো এটা নিয়ে নিলাম। এরপর তুমি সুন্দর করে দেখতে পাবে যদি আমরা এবার এবি চাপ নিই, এবি চাপের উপর ঘটমান, এবার দেখো এই কোণ, এখানে এই কোণ, এবি চাপের উপর দণ্ডমান, এই দুটো কোণ কিন্তু সমান। এই যে এবি চাপ, এই চাপের দণ্ডমান এ ডি বি কোণ আর এ সি বি কোণ, এই দুটো কি কোণ, বৃত্তস্থ কোণ। কোন চাপের উপর দণ্ডমান, এবি চাপের উপর দণ্ডমান, এইটা একটা আর এইটা একটা, এই দুটো কি ধরনের কোণ, বৃত্তস্থ কোণ। তাই আমরা এখানে বলতেছি এ ডি বি না বলে এডিপি বলবো, যেহেতু ত্রিভুজ হিসেবে আমরা এবি এডিপি ধরেছি, তাই কোণটার নামও দিব আমরা এডিপি কোণ। এই যে কোণটা আমরা বলে দেব, আর এখানে এই কোণটা বলে দেব। হ্যাঁ, তাহলে প্রথমে যেহেতু এই ত্রিভুজ নেওয়া হয়েছে, তাহলে তুমি কি বলতে পারবা, বলতে পারবা কোণ এসিবি সমান সমান কোণ এডিপি। এখানে লিখে দিতে পারো এবি চাপের উপর দণ্ডায়মান Recording in progress. এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। দুটো কোণ যেহেতু সমান হয়েছে, তাহলে বাকি কি লিখবা, এবং অবশিষ্ট। অবশিষ্ট
কোণটার নাম কি? তাহলে এখানে পেয়ে যাচ্ছে এই যে এটা, এখানে পেয়ে যাচ্ছে এইটা, এই দুটো কোণই তোমার বাকি আছে। এই অবশিষ্ট এ বি সি কোণ সমান অবশিষ্ট এ পি ডি কোণ। সুন্দর করে পেয়ে গেলাম। তাহলে অবশিষ্ট হিসেবে কি পেলাম? এ বি সি পেলাম, আর এখানে পেলাম এ পি ডি। আর তার মানে কি বলা যাবে? অতএব ত্রিভুজদ্বয় সদৃশকোণী তাই সদৃশ, সদৃশকোণী তাই সদৃশ। এইবার তোমার পালা, তুমি তাহলে সদৃশ হলে কি নিবা? তাহলে আমি যদি এই মাঝের অক্ষর বাদ দিই, তাহলে আমরা এখানে লিখতে পারবো BC বাই DP। এটা আমাদের থেকে গেল প্রথমে অক্ষর দুটো বাদ দিয়ে। এরপরে কোনটা নিব? এখানে AC আর AD নিলে হয়ে যাচ্ছে, আমাদের এটা না নিলেও চলবে, AB আর AD। তো আমরা আগে লিখে নেই যে AB বাই AP নিয়ে নিলাম, এখানে পেয়ে গেলাম AC আর এখানে পেয়ে গেলাম AD। তাহলে এই তিনটা জিনিসের মধ্যে আমরা কোন দুটো নিব? তাহলে খেয়াল করতে হবে আমার প্রমাণের দিকে AD ইনটু BC, তাহলে AD এর সঙ্গে BC এটা লাগবে, আর AC এর সঙ্গে DP। তাহলে মাঝেরটা আমাদের কি প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে আমরা ফাইনালি যেটা দিতেছি যে BC এর সঙ্গে BC বাই DP সমান সমান AC বাই AD। তাহলে আমরা এটা দিলাম না? এই এখন তাহলে তোমরা কি করবে? আর গুণ যদি করে দেই, তাহলে আমরা পেয়ে যাব AC ইনটু DP সমান সমান AD ইনটু BC। এটা 2। তাহলে প্রমাণের দিকে হালকা খেয়াল করব, হালকা মেমোরিটা ইউজ করব। এবার 1 আর 2 যদি আমরা যোগ করে দেই, 1 যোগ 2, তাহলে বামে পেয়ে গেলাম AC ইনটু BP প্লাস AC ইনটু DP ইকুয়াল, এখানে তোমার যা ছিল তাই, AB ইনটু CD প্লাস AD ইনটু BC। এখানে AC যদি কমন নেই, তাহলে তুমি পাবা BP প্লাস DP ইনটু AC সমান সমান, এখানে যা ছিল তাই, AB ইনটু CD AD ইনটু BC। তাহলে এখানে BP আর DP যদি যোগ করা হয়, যেখানে পেয়ে গেলাম দেখো BP আর DP যোগ করো, তাহলে পুরা BD তোমার হাতের মুঠোয় চলে আসলো। তাহলে এখানে বলতেছো BD ইনটু AC সমান সমান AB ইনটু CD প্লাস AD ইনটু BC। এবার দেখো কত সুন্দর তোমার সামনে একটা প্রমাণ হাতের মুঠোয় চলে আসে। তার মানে টলেমির উপপাদ্যটা ভালো বোঝার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে যে তোমার মনোযোগ এবং বাসায় একবার মনোযোগ দিয়ে দেখে চিত্রটা সুন্দর করে এঁকে আমরা প্রথমে কোন দুটো ত্রিভুজ নিলাম, আমরা অবশ্যই এই দুটো ত্রিভুজের কথা আমাকে মনে রাখতে হবে, আর এই দুটো ত্রিভুজের কথা মনে রাখতে হবে। যদি আমি এই দুটো ত্রিভুজ সঠিকভাবে ধরতে পারি, দিস এন্ড দিস, যদি এই দুটো ত্রিভুজ আমি সঠিকভাবে ধরতে পারি, তাহলে কিন্তু আমি প্রমাণ নিজের বুদ্ধি দিয়ে সুন্দর করে কিন্তু উপস্থাপন করতে পারবো।
তাহলে টলেমিটা দেখো আমরা মোটামুটি 30 মিনিট বা 32 মিনিটে মোটামুটি একটা কন্ট্রোলে নিয়ে আসছি, একটা আমরা শেষ করেছি। নাম আমাদের যেটাই দেওয়া থাকে, তো ভালো করে বুঝার পরে তোমাকে যেটা করতে হবে, তুমি নিজেও কিন্তু একটা এরকম এ বি সি ডি পি নাম দিয়ে না দিয়ে একটু ডিফারেন্ট নাম দিয়ে আলাদা হয় পি কিউ আর এস এল এম এন কঠিন কঠিন অক্ষরগুলো দিয়ে তুমি যদি নিজে নিজে একটা প্রমাণ দাঁড় করাইতে পারো, তাহলে তোমার আজীবনের জন্য টলেমি কিন্তু হাতের মুঠে চলে আসলো। এই টলেমি কিন্তু তোমার কখনোই ভুল যাবে না, বুঝতে পারছো? তাহলে ভালো করে দেখে নাও যে আমাদের এখানে আর কোনো কমপ্লেন আছে কিনা। যদি ভালোভাবে দেখি তাহলে আমরা সবসময় টলেমিটা বুঝতে পারবো।